আজকে আমরা শুরু করব হচ্ছে জিওগ্রাফির একটা পার্ট আমরা শুরু করতে চাচ্ছি এভাবে যে জিওগ্রাফি মধ্যে যে দেশগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই দেশগুলার আমরা ডিটেলে দেশগুলোকে পড়বো এবং সেই দেশগুলা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোকে আমরা মার্ক করার চেষ্টা করব। তো এইভাবে আমরা কিছু ইম্পর্টেন্ট দেশকে আমরা ডিটেলে পড়বো। ওর ভিতরেই দেশগুলোর রাজধানী, দেশের অর্থনীতি, এই প্রশ্নগুলো কাভার হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে শুরুই হবে অর্থনীতি ও বাণিজ্য দিয়ে। এটা ছোট্ট একটা চ্যাপ্টার, এখান থেকে ছোট্ট জিনিস পড়বো। অর্থনীতি ও বাণিজ্য রিলেটেড কিছু প্রশ্ন প্রিলিতে আসে, যে বিভিন্ন ব্যাংক, শেয়ার মার্কেট, কারেন্সি, এই সকল জিনিসগুলা আসে। তো এখান থেকে আমরা শুরু করব অর্থনীতি ও বাণিজ্য দিয়ে। তো অর্থনীতি নিয়ে আমরা বেশি পড়বো না, আমরা লাস্ট বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি, বাজেট নিয়ে। তো এখানে আমরা ওরকম পড়াশোনা বেশি করব না। এখানে জাস্ট অর্থনীতি কি, অর্থনৈতিক সংজ্ঞা কি, একটা দুইটা সংজ্ঞা পরীক্ষায় আসছে। তো অর্থনীতি এগুলা আমরা পড়বো। অর্থনীতির সংজ্ঞা, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। এটা পরীক্ষায় আসছে যে অর্থনীতির জনককে। অ্যাডাম স্মিথকে, তার একটা বই আছে, বিখ্যাত বই, যেটা হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। ঠিক আছে। তো যাদের অর্থনীতি নিয়ে আগ্রহ আছে তারা জানো, এই বইয়ের নামটা পরীক্ষায় আসছে যে আহ, এই বইটার লেখক অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস দ্য ওয়েলথ অফ নেশন। অর্থাৎ একটা নেশনের কেন সম্পদ থাকবে, কোন নেশনে সম্পদ থাকবে, কোন নেশনে সম্পদ থাকবে না, কখন নেশন তার সম্পদ পুঞ্জীবিত করতে পারবে, এই বিষয়গুলা হচ্ছে এই বইতে অ্যাডাম স্মিথ আলোচনা করছেন। তো এই জন্য এই বইটা ইম্পর্টেন্ট, এই নামটা ইম্পর্টেন্ট, এই নামটা পরীক্ষায় আসবে। এবং বলা হয় অ্যাডাম স্মিথের, গল্প শোনা যায় আর কি, অ্যাডাম স্মিথের নাকি একটা তোতা ছিল। ঠিক আছে। তো অ্যাডাম স্মিথ অনেক ব্যস্ত থাকতো, সে আধুনিক অর্থনীতির জনক। তো অ্যাডাম স্মিথ যখন অ্যাডাম স্মিথের সাথে কেউ যখন মিট করতে আসতো অর্থনৈতিক সমস্যা নিয়ে, তখন অ্যাডাম স্মিথের সাথে মিট করার আগে নাকি তোতার সাথে মিট করতে হতো। তো তোতা শুধু তিনটা ওয়ার্ড জানতো। একটা ওয়ার্ড হচ্ছে ডিমান্ড, একটা ওয়ার্ড হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মানে এই তিনটা ওয়ার্ডই জানতো, ডিমান্ড অ্যান্ড। তো যে কেউ যখন অ্যাডাম স্মিথের সাথে দেখা করতে আসতো, সে আগে তোতার সাথে কথা বলতে হতো। তো তোতাকে যখন বলতো যে প্রবলেম কি, প্রবলেমের সলিউশন কি, তোতা তখন একটা কথাই বলতো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি মিলে যায় তাহলে যে কোনো প্রবলেমের সলিউশন হয়ে যাবে। যাই হোক, এটা একটা গল্প। তো অ্যাডাম স্মিথের বইয়ের নামটা তোমরা শিখে রাখবা। আরেকটা প্রশ্ন আসে, যেটা ব্যাংকের প্রশ্ন আসে, লেজি ফেয়ারে। লেজি ফেয়ারে মানে হচ্ছে অবাধ নীতি। অর্থাৎ অ্যাডাম স্মিথ বলতো যে অর্থনীতি ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ অর্থনীতিকে অর্থনীতির মতো চলতে দিতে হবে, বাজারকে বাজারের মতো উন্মুক্ত করে দিতে হবে। বাজারের ভিতরে সরকার ঢুকে কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না। সরকার বলা যাবে না এই পণ্য এত বিক্রি করেন, ওই পণ্য বিক্রি করতে পারবেন না, এসব কথাবার্তা সরকারে বলা যাবে না। সরকার বাজারকে ছেড়ে দিতে হবে, বাজার নিজেই নিজেকে কারেকশন করে নেবে। কোনো জিনিসের দাম বেড়ে গেলে সেটা অটোমেটিক চাহিদা কমে, সেটার আবার দাম কমে আসবে। যদিও এই থিওরি পরে পুরোপুরি ভাবে আহ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে নাই। যখন 1929-এ প্রথম বিশ্ব মহামন্দা দেখে, যে গ্রেট ডিপ্রেশন, 1929, তখন বলা হয় যে অ্যাডাম স্মিথের এই যে লেজি ফেয়ারি মানে হচ্ছে অবাধ নীতি, বা অনেকে বলে যে অদৃশ্য হাত। মানে অ্যাডাম স্মিথ বলতো যে একটা অদৃশ্য হাত আছে, হ্যাঁ, যে অদৃশ্য হাতের মাধ্যমে অর্থনীতি নিয়ন্ত্রিত হয়। তো এই অদৃশ্য হাত প্রশ্নটাও ব্যাংকের পরীক্ষায় আসে। তোমাদের যাদের ব্যাংকের পরীক্ষা দেওয়ার শখ আছে, ইচ্ছা আছে, তারা এই বিষয়গুলো একটু জেনে নিও। তারপরে হচ্ছে আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল হচ্ছে ইউকের ইকোনমিক্স। তো তার একটা বিখ্যাত বই আছে, দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এবং তাকে বলা হয় তিনি হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স এরও জনক। মানে ওয়েলফেয়ার ইকোনমিক্সটা তিনি প্রথমবারের মতো আসলে ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে তিনি কথা বলছে যে ওয়েলফেয়ার ইকোনমিক্স কি। তো ওয়েলফেয়ার ইকোনমিক্স কি, এটা নিয়ে অনেক ভাইভাতে অনেক প্রশ্ন করে যে হোয়াট ইজ ওয়েলফেয়ার ইকোনমিক্স। তুমি কি কেউ জানো ওয়েলফেয়ার ইকোনমিক্স কি?
কেউ জানো না? স্যার, জনগণের কল্যাণের স্যার যে অর্থনীতি সরকার গ্রহণ করে নীতিমালা। হ্যাঁ, ওয়েলফেয়ার ইকোনমিক্স মানে হচ্ছে যেখানে সরকার জনগণের জন্য টাকা খরচ করে কিছু সেবা, যেমন বাংলাদেশে ওয়েলফেয়ার ইকোনমিক্স আছে। উম এই কিছু সেবা জনগণকে সরকার দিয়ে থাকে, যেমন ধরো চিকিৎসা সেবা, তারপরে শিক্ষা সেবা, তারপরে বিদ্যুৎ, গ্যাস, এই সকল যে ইউটিলিটি গুলো আছে, যে সেবাগুলো আছে, সার্ভিস গুলো আছে, এগুলো সরকার দিয়ে থাকে। তো সরকার যখন এগুলাকে কম দামে দেয়, তখন ওই সরকারকে ওয়েলফেয়ার গভর্নমেন্ট, এবং এই অর্থনীতিটাকে সরকার যে দিচ্ছে, এই যে অর্থনীতি সরকার নিজে খরচ করতেছে, এটাকে ওয়েলফেয়ার ইকোনমিক্স বলে। এবং এই ওয়েলফেয়ার তথ্যের উপর ডিপেন্ড করে কিছু দেশ সম্পূর্ণভাবে সকল সেবা, একদম সকল সেবা সরকারি ভাবেই দিয়ে থাকে, বেসরকারি ভাবে সেবা দেওয়ার কোনো সুযোগ নাই। ওই সকল কান্ট্রিকে বলে ওয়েলফেয়ার স্টেট। তোমরা হয়তো নামটা শুনছো। ওয়েলফেয়ার স্টেট নর্ডিক যে কান্ট্রি গুলো আছে, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলো আছে, ফিনল্যান্ড, তারপরে হচ্ছে স্কটল্যান্ড, এসব কান্ট্রি গুলো হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। এগুলো সম্পূর্ণ সেবা সরকার দিয়ে থাকে, সকল সেবা সরকার দিয়ে থাকে। এই জন্য হচ্ছে ওইখানে ট্যাক্স রেট অনেক হাই, অর্থাৎ তুমি যা ইনকাম করবে তার অ্যারাউন্ড 50 থেকে 60% সরকারকে ট্যাক্স দিয়ে দিতে হবে, বিনিময়ে সরকার তোমাকে সকল সেবা দিবে। তো এই যে থিওরিটা, প্রথমবারের মতো এই থিওরিটা নিয়ে আলোচনা করছিল আলফ্রেড মার্শাল। এই জন্য তাকে কল্যাণের বিজ্ঞান, তার অর্থনীতিটাকে কল্যাণের বিজ্ঞান বলে অভিহিত করেন। মানে তিনি অর্থনীতিটাকে বলেন যে অর্থনীতি শুড বি দ্য ওয়েলফেয়ার সায়েন্স। ঠিক আছে, অর্থনীতি সাবজেক্টটা কিন্তু তোমরা যারা অর্থনীতির স্টুডেন্ট আছো বা যারা অর্থনীতি স্টুডেন্ট, তোমরা জানো যে অর্থনীতি কিন্তু সোশ্যাল সায়েন্সের অংশ। তো সোশ্যাল সায়েন্সের মধ্যে এটাকে ওয়েলফেয়ার সায়েন্স বলে। আমরা বেশি আগাবো না এখানে। এগুলো আমরা পড়বো না। এত কিছু আমরা পড়বো না, আমরা কিছু নাম শিখে নিব এখান থেকে। যে ভিয়েতনামকে বলা হয় দ্য টাইগার অফ বাইসাইকেল, কারণ ওইখানে প্রচুর পরিমাণে, মানে এগুলো অর্থনীতির উদীয়মান অর্থনীতির কিছু দেশ, এখানে প্রচুর পরিমাণে বাইসাইকেল আছে, এই কারণে বলা হয়। এশিয়ান টাইগার হচ্ছে সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। ঠিক আছে। তারপরে হচ্ছে পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় চীনকে। চীনকে ড্রাগন, চীনকে কেউ কিছু বলছো? চীনকে ড্রাগনের দেশ বলা হয় কেন? এটা অনেকে হয়তো জানো যে চীন, ড্রাগন নামে কোনো প্রাণী কখনো ছিল না। মানে জুলজিতে ড্রাগন নামে কোনো প্রাণী নাই। ঠিক আছে, তো এটা একটা কল্পিত প্রাণী, এটা একটা সুপারফিশিয়াস, মানে এটা হচ্ছে একটা, কি বলবো, কল্পনা প্রবণ সাহিত্য থেকে আসছে একটা প্রাণী। এবং এটাকে চায়নারা ড্রাগনকে শক্তির উৎস বলে মনে করে। তো এটাকে বলে ফিফথ ড্রাগন বা ফিফথ ফাগন। আমরা বলি ড্রাগন, ওরা বলে ফাগন। ঠিক আছে। তো এখানে 5টা ড্রাগনের কথা বলা হয়েছে। তোমরা জানো যে ড্রাগন শুধুমাত্র যে চাইনাতে সিম্বল সেটা কিন্তু না। ড্রাগন মায়ানমারেও সিম্বল, ড্রাগন জাপানেও সিম্বল, ড্রাগন কোরিয়াতেও সিম্বল। ঠিক আছে, এই সবগুলা দেশে দেখবা ড্রাগন আছে। তো এরকম 5টা দেশে ড্রাগন আছে: জাপান, কোরিয়া, চায়না, মিয়ানমার। ঠিক আছে। তো এই 5টা ড্রাগনের দেশকে বলা হয়, একসাথে বলা হয় চীন। মানে চীনের থেকে আইডিয়াটা বিস্তার লাভ করছে। তো চীনের ড্রাগনটা হচ্ছে হলুদ। ঠিক আছে, এক এক ড্রাগনের কিন্তু এক এক কালার। থাইল্যান্ডের ড্রাগনের একটা কালার, হ্যাঁ, তারপরে মিয়ানমারের ড্রাগনের একটা কালার। এগুলো খুব মজার জিনিস যে ড্রাগনদের আবার কালার হয়। ঠিক আছে। তো তোমরা সব জায়গায় ড্রাগন দেখবা, কিন্তু সবগুলো ড্রাগন দেখতে একই রকম না, একই কালারেরও না। ঠিক আছে। তো ওকে, আচ্ছা, তোমরা একটু একটু তোমরা যে কোনো প্রশ্ন করো, আমি ততক্ষণ একটা কাজ করি। তোমরা যে কোনো প্রশ্ন করো। স্যার, আমার একটা জানার ছিল। আসসালামু আলাইকুম। তোমার একটা, ওয়ালাইকুম সালাম, বলো। স্যার, আপনার বাড়ি চট্টগ্রামের কোথায়? এটা ড্রাগনের সাথে সম্পর্কিত না। ঠিক আছে। এই স্যার, আমার বাড়ি চট্টগ্রামের পটিয়া। তোমার বাড়ি চট্টগ্রামে জি স্যার। কোথায়? চট্টগ্রামের বান্দরবান স্যার, বান্দরবান জেলা। বান্দরবান জেলা। আচ্ছা, ঠিক আছে। স্যার, ঠাকুরগাঁয়ে কবে আসবেন? ঠাকুরগাঁই তো আছে। ঠাকুরগাঁই তো আছে। স্যার, আমরা রানীশঙ্কল থেকে বলছিলাম। ঠাকুরগাঁ আমি, গেলে তুমি আসো ঠাকুরগাঁয়ে।
ঠাকুরগাঁয়ে আমাদের ব্যাচ ছিল, অফলাইন ব্যাচ ছিল। আমরা আবার শুরু করবো এই ব্যাচটা। আমরা ক্লাসরুমে ক্লাস নিব। ঠিক স্যার আছে। শুরু করলে ভালো হয় স্যার। হ্যাঁ, শুরু করব। এই যে আসলে একটু ব্যস্ততার কারণে হয় নাই। তো তোমরা একটু প্রশ্ন করো, আমি একটু ফেসবুকটা লগ ইন করি। তোমরা অন্য কোনো প্রশ্ন করো আপাতত, বা তোমাদের পড়াশোনা সম্পর্কে অন্য কোনো। এর ধারণাটা অনেক ভালো হয়েছে স্যার। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট যেটা বিশেষ জার্নি অনেক হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, ওয়েবসাইট আরো মানে তোমরা হচ্ছে গিয়ে মানে ওয়েবসাইট আমি আরো 1 মাস পরে আনতাম আর কি। হুম। তো কিন্তু তোমরা হচ্ছে গিয়ে অনেকে ওয়েবসাইটে পরীক্ষা দিতে আগ্রহী, এই গুগল শিটে এইভাবে পরীক্ষা দিতে চাচ্ছে না। তো এই জন্য আমরা শুধু ওয়েবসাইটে কোয়েশ্চেন পার্টটাকে ডেভেলপ করছি। ওয়েবসাইটে কিন্তু পুরা কিছুদিন পরে সবকিছু ওয়েবসাইটে চলে যাবে, তোমাদের নোটস, তোমাদের ইউটিউব সব ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, তখন তোমরা আরো বেশি এনজয় করতে পারবা ওয়েবসাইটটাকে। স্যার ওয়েবসাইটে মনে হয় দেখলাম যে ওখানে হচ্ছে আপনার বইগুলোর পিডিএফ এরকম দেখলাম, ওটা কি পরবর্তীতে পাবো স্যার? আমার বইয়ের পিডিএফ তো ওয়েবসাইটে নাই, বইয়ের ছবি দেওয়া আছে আর কি। তবে দেখছি স্যার, পরবর্তীতে কি অ্যাড করবেন? না, পিডিএফ কেন আমি ওখানে অ্যাড করব বলো? পিডিএফ তো বইয়ের পিডিএফ যদি অ্যাড করি তাহলে বই লিখে লাভ কি? ঠিক আছে, তবে তোমাদের বই তো আমি তো তোমাদেরকে পিডিএফ যেগুলা ক্লাসে পাও সেগুলা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বইয়ের তোমরা কিন্তু সেগুলা পড়লেও ইম্পর্টেন্ট। তারপরে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু পিডিএফ ঠিকই পাচ্ছ। পুরা চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে কিন্তু তোমরা পুরা বইয়েরই পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে। হ্যাঁ, স্যার আমাদের ক্লাসটা লাইভটা শেয়ার করে দিতেন পেজে। আর সেটাই করতেছি, তোমাকে অ্যান্টনিতে দেখে আমার সেটাই মনে পড়লো যে লাইভ শেয়ার করি নাই। আচ্ছা। হুম। হয়েছে, আমাদের কাজ শেষ। হ্যাঁ, এবার আমরা শুরু করি আস্তে আস্তে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বললাম যে চায়নাকে কেন 5 ড্রাগনের দেশ বলা হয়, পঞ্চম ড্রাগনের দেশ বলা হয়। কারণ এই 5টা ড্রাগন, 5টা দেশের 5টা ড্রাগন চায়নার বিভিন্ন সাহিত্য থেকে আসছে। তারপরে হচ্ছে আমি যেগুলো বলতেছি তোমরা শুধু এগুলাই মনে রাখো, বাকিগুলা তোমরা পড়তে হবে না। ব্যাংক হচ্ছে বিশ্বের প্রথম ব্যাংক। ব্যাংকিং সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে যে ব্যাংকিংটা কিভাবে আসছে? ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করে যে কিভাবে ব্যাংকিংটা আসছে। কারো কোনো আইডিয়া আছে? না থাকলে না বলো। তো ব্যাংকিংটা ব্যাংকিংটা হচ্ছে এরকম যে একটা সময় তোমরা জানো, একটা সময় হচ্ছে জাহাজে ব্যবসা হইতো। জানো না? জাহাজে ব্যবসা হইতো। আসো কি না এটাই তো বুঝতেছি না। একটা সময় জাহাজে মেসেজ করতে পারো তোমরা, জাহাজে ব্যবসা হইতো। তো জাহাজে কি সমস্যা ছিল? জাহাজের সমস্যা ছিল যে একটা নির্দিষ্ট পরিমাণ মালামাল হয়তো ধরো ইউরোপ থেকে ভারতে আসছে। এখন ভারতে এসে মালামাল বিক্রি হয়ে গেছে। এখন যদি এই জাহাজটা আবার ফেরত যায়, ফেরত গিয়ে আবার মালামাল নিয়ে আসে, তাহলে তো সময় লাগবে, ঠিক না? তো এই জন্য তারা হচ্ছে গিয়ে যে মালামাল বিক্রি যে টাকাটা, যে তখন তার টাকা ছিল না, বিভিন্ন ধরনের স্টোন ছিল, বিভিন্ন ধরনের উম দামি পাথর দিয়ে তারা বিজনেস করতো, বা অন্য কিছু দিয়ে বিজনেস করতো। তো এগুলো হচ্ছে তারা তাদের দেশে পাঠাবে, পাঠায় আরেকটা জাহাজ আনবে। এখন পাঠাবো তো আরেকটা জাহাজে করে, হয়তো অন্য জাহাজে করে যাচ্ছে কেউ, সেই জাহাজের ইয়াতে করে যাবে, ওই লোকটা ওই জিনিসগুলা নিয়ে যাবে। ঠিক আছে, তো এর মধ্যে রাস্তায় কি হইতো, জলদস্যুরা অ্যাটাক করতো। আজকে তোমরা জলদস্যু দেখো না, ওরা তখনও জলদস্যু ছিল। হুম। তো রাস্তায় জলদস্যুরা অ্যাটাক করতো, অ্যাটাক করে এইগুলা নিয়ে যেত। তো এটা হচ্ছে গিয়ে কারণ ওই জাহাজে তো দেখা যেত যে যার কাছে স্বর্ণ মুদ্রাগুলা দেওয়া হচ্ছে, সে হচ্ছে গিয়ে একা, তাকে হচ্ছে অ্যাটাক করা সহজ। তো তখন হচ্ছে এই যে মানে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে এড়ানোর জন্য একটা সিস্টেম বের করলো, যেটা হচ্ছে গিয়ে একটা লিখিত পেপারে স্টেটমেন্ট দিবে যে হ্যাঁ, এই স্টেটমেন্টে লেখা থাকবে, একটা সিল থাকবে যে এখানে হচ্ছে ধরো 1000 গোল্ড কারেন্সি আছে।
1000 গোল্ড কারেন্সি আমাদের কাছে জমা আছে, আমরা এটা স্টেটমেন্ট দিলাম, আমরা এটা অ্যাকনলেজড করলাম, এই 1000 গোল্ড কারেন্সি সমান পরিমাণ মাল পরবর্তী এই জাহাজে আমাদেরকে পাঠাই দেন। তো এই যে মানে একটা পেপারের মাধ্যমে টাকাকে স্বীকৃতি দেওয়া, কারেন্সিকে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে প্রথমবারের মতো আহ ব্যাংকিং ধারণা সূচনা করছে। এবং এটা কারা করছে? এটা হচ্ছে ইহুদিরা করছে। কারণ তখন একমাত্র ইহুদিরাই সবচেয়ে বিশ্বস্ত ছিল, সবচেয়ে ব্যবসা বাণিজ্যে পটু ছিল, এবং হিসাব নিকাশে তারা সবচেয়ে ভালো ছিল। এই কারণে তারা এই কাজগুলো করতো, এবং ইহুদিদেরকে তখন সবাই বিশ্বাসও করতো, কারণ ইহুদিদেরকে ওরা জান চলে যাবে, তারপরে ওরা হচ্ছে গোল্ড কারেন্সি গুলা ডাকাতদের হাতে তুলে দিবে না। তো ইহুদিরা যখন এই কারণে প্রচুর পরিমাণ মারা যাচ্ছে, তখন তারা একটা সিস্টেম এটা জেনারেট করলো যে না, এইভাবেও কারেন্সি নিয়ে যাব না, শুধু এক টুকরা কাগজ নিয়ে যাব যেখানে প্রপারলি অথরিটি সাইন সিল সব থাকবে। তো ডাকাত তো আর কাগজ নিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে প্রথম বিষয়টা শুরু হলো। এরপরে ইহুদিরা তোমার আহ ইটালির এবং গ্রিসের বিভিন্ন রাস্তার মোড়ে একটা এতটুকু একটা বাক্স নিয়ে বসে যেত, এবং এটা নিয়ে বসে তারা বলতো যে আপনি আমাদের কাছে থেকে লোন নেন বা আমাদের কাছে টাকা জমা রাখেন, আমরা বিনিময়ে আপনাকে একটা পেপার দিব। তো ওই যে বাক্সটা নিয়ে বসতো, বক্সটা নিয়ে বসতো, ওই বক্সটার নাম ছিল ব্যাংক। এরপরে এই ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়। তো এই জন্য ইহুদিদেরকে ব্যাংকিং ব্যবস্থা শুরু করাতে ওদের বিশাল অবদান আছে। তো বিশ্বের প্রথম ব্যাংক মানে ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়েছে চায়নাতে, ওটা খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দে। এটা পরীক্ষায় আসে, এটাকে সানসি ব্যাংক বলে। এখন এই ব্যাংকটা আছে, মানে এই নামে ব্যাংক আছে আর কি, সানসি ব্যাংক। তারপরে যে ইতালির কথা বললাম, ইতালিতে সরকারিভাবে ব্যাংকিং ব্যবস্থা শুরু করলো, যেটাকে ব্যাংক অফ ভেনিস বলে। 1157 খ্রিস্টাব্দে যখন রাজা অনুমোদন দিল যে ঠিক আছে ব্যাংক করা যাবে। তো এই দুইটা প্রশ্ন আসে যে বিশ্বের প্রথম ব্যাংক কোথায় হয়, তাহলে সেটা চায়না। আর বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোথায় হয়, তাহলে সেটা হচ্ছে ইতালিতে, ব্যাংক অফ ভেনিস। ঠিক আছে। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সুইডেনের। তোমরা সুইস ব্যাংকের নাম শুনছো, এটা সুইস ব্যাংক না। আহ, ঠিক আছে। তো সুইডেনের এটা সেভিংস, আমরা যে শব্দগুলা বলি সেভারিস রিসব্যাক, মানে ওরা এভাবে বলে দা রিক্স ব্যাংক। এখন আমরা যেটাকে বলি দা রিক্স ব্যাংক। তো এটা সুইস ব্যাংক না, আর সুইস ব্যাংক আলাদা আরেকটা। তো এটা হচ্ছে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। তো এই তিনটা প্রশ্ন ব্যাংকের পরীক্ষায় প্রচুর আসে, আর বিসিএস এর মাঝে মাঝে কেন্দ্রীয় ব্যাংকগুলোর নাম আসে, যে কেন্দ্রীয় ব্যাংকগুলা কি। তো তোমরা যদি কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি আসলে এটা জানতে চাও, তাহলে প্রশ্ন করতে পারো, নাইলে আমি আগাই। তো ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক, সেটার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তোমাদেরকে জানতে হবে। পাকিস্তানের ব্যাংকের নাম হচ্ছে দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটা কিন্তু বাংলাদেশেও ব্রাঞ্চ আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ারও বাংলাদেশে ব্রাঞ্চ আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে। ঠিক আছে। স্টেট ব্যাংক অফ পাকিস্তানেরও বাংলাদেশে ব্রাঞ্চ আছে। যুক্তরাষ্ট্রের যেটা ব্যাংক সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, এবং মজার বিষয় হচ্ছে এটা সরকারি ব্যাংক না। ফেডারেল রিজার্ভ সিস্টেম একটা বেসরকারি ব্যাংক। ঠিক আছে। এবং এটা বেসরকারি ব্যাংকের মাধ্যমে ওদের পুরা সরকারি বেসরকারি সব ব্যাংকের ম্যানেজমেন্ট পরিচালিত হয়। হ্যাঁ, এখানে সরকারি লোকজন সিনেটার আছেন অনেকেই, কিন্তু পুরা সিস্টেমটা হচ্ছে গিয়ে প্রাইভেটলি চলে, এবং তারা এটাকে বিশ্বাসও করে। হুম। সুইডেনের ব্যাংকের নাম হচ্ছে রিক্স ব্যাংক, তোমাদেরকে আগেই বলছি। চায়নার ব্যাংকের নাম হচ্ছে পিপলস। চায়নার প্রায় সবকিছুর নামই পিপলস, কারণ চায়না হচ্ছে কমিউনিস্ট পার্টির দেশ। তো এই যে কয়েকটা ব্যাংকের নাম বললাম, এগুলো একটু শিখে নিবা, এগুলো পরীক্ষায় আসে। স্যার, রথচাইল্ড ফ্যামিলির একটা ভূমিকা আছে না ব্যাংকিং? আচ্ছা, রক চাইল্ড কিন্তু ভিন্ন আলোচনা। তারপরে যখন জিজ্ঞেস করছো তখন বলি, রক চাইল্ড হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট ফ্যামিলি, এবং বলা হয় যে ওয়ার্ল্ডের যত বড় বড় বিজনেস আছে, ব্যাংকিং তো বড় বিজনেস না, এর চেয়েও বড় বড় বিজনেস আছে। ধরো কোকা কোলার বিজনেস ব্যাংকিং এর চেয়ে অনেক বড়। ঠিক আছে। তো রক চাইল্ড হচ্ছে বিশ্বের সবগুলা বড় বড় বিজনেসে ওদের ক্যাপিটাল শেয়ার হোল্ডার আছে। ওরা ওই বিজনেস গুলাতে ডিসিশন নিতে পারে। ওদের বিজনেস গুলা ক্যাপিটাল, বিজনেস গুলার বড় ধরনের ক্যাপিটাল রকচাইল্ড এর কাছে আছে। এবং রকচাইল্ড ফ্যামিলি, অনেকে বলে রকচাইল্ড ফ্যামিলি নাকি ওদের ইয়া মানে ওদের ফ্যামিলির বাইরে বিয়েও করে না। ঠিক আছে, যদি আমি জানি না সত্যি না মিথ্যা, এটা শোনা যায়। রকচাইল্ড ফ্যামিলি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট ফ্যামিলি এবং ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল ফ্যামিলি, যেটা ওয়ার্ল্ড ইকোনমিটাকে কন্ট্রোল করে। কারণ হচ্ছে সবগুলা বড় বড় কোম্পানিতে যখন ওদের শেয়ার আছে, তখন বড় বড় কোম্পানির ডিসিশন গুলা ওরা নেয়, এবং এই বড় কোম্পানি গুলাই কিন্তু বিভিন্ন দেশের সরকারে
বিভিন্ন ধরনের ইনভেস্ট করে, সরকারকে ম্যানিপুলেট করে, সরকারকে ইনফ্লুয়েন্স করে। ধরো আফ্রিকার বেশিরভাগ সরকারকে ইনফ্লুয়েন্স করার জন্য কোকাকোলা কোম্পানি দেয়। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলা কিন্তু কাজ করে। হ্যাঁ, তো তারপর ইউনিলিভারের মতো company। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি মিউট করে দিচ্ছি। তো এই ধরনের বিষয়গুলো রকচাইল্ড করে থাকে, এবং রকচাইল্ডকে বলা হয় যে যে কোনো দেশের কারেন্সিকে কিন্তু রকচাইল্ড ইনফ্লুয়েন্স করতে পারে, ম্যানিপুলেট করতে পারে। তো এই জন্য রকচাইল্ড ইম্পর্টেন্ট, রকচাইল্ড নিয়ে আলাদাভাবে একদিন কথা বলতে হবে। ঠিক আছে, তো এরপরে যুক্তরাজ্য, মানে ইউকের ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, সুইজারল্যান্ডের ব্যাংক হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক। আবার তোমরা ভাইবো না যে এটা সুইস ব্যাংক, সেই সুইস ব্যাংক। ঠিক আছে, তো এই কয়েকটা ব্যাংকের নাম বললাম, এগুলাই তোমরা শিখবা, এর বাইরে শেখার দরকার নেই। আর এগুলা যেগুলো আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো আমি পুরা ডিটেলসে পড়াইছি, আগের ভিডিওগুলো দেখো, আর সামনে আবার পড়াবো। ঠিক আছে, এবার আমরা পড়বো যে আমি কিন্তু আসলে তোমাদেরকে আজকে শুধু আইডিয়া দিচ্ছি বিষয়গুলো, যে কারেন্সি কি। কারেন্সি হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম, মানে হচ্ছে গিয়ে তোমার সাথে আমি একটা প্রোডাক্ট বিনিময় করব, তার বিনিময়ে আমরা কারেন্সিও বিনিময় করব। ঠিক আছে, তো এই কারেন্সিটা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। তো কারেন্সিতে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ফ্রান্সিস আমাসা ওয়াকার, উনি সবচেয়ে সুন্দর কথাটা বলছিল যে মানি ইজ হোয়াট মানি ডাস, মানি যাই করে মানি তাই, টাকা যা করে টাকা তাই। ঠিক আছে, থমাস একটা কথা বলছিল, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। এটা ব্যাংকিং পরীক্ষাতে জিজ্ঞেস করে যে খারাপ টাকা ভালো টাকাকে মার্কেট থেকে সরায় দেয়। হুম, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে এরকম, কারণটা বেশ মজার। যখন সরকার নতুন টাকা ছাপায় আর কি, তখন সরকার আশা করে যে নতুন টাকা ছাপানোর পরে পুরনো যে টাকাগুলো আছে সেগুলো আসলে সরকার ছিঁড়া ফাটা নোটগুলা তুলে ফেলবে। কিন্তু দেখা যায় যে মানুষ নতুন নোটগুলা খরচ করে না, নতুন নোটগুলাকে মানুষ পকেটের ভিতরে রেখে দেয়, ব্যাংকের ঘরের ভিতরে রেখে দেয়। পরে দেখা যায় আবার সে পুরান নোটগুলাই আহ চলতেছে, নতুন নোটগুলো, পুরান নোটগুলো আর কেউ জমা দিচ্ছে না, ছিঁড়া ফাটা নোটগুলাকে আউট করা যাচ্ছে না। ঠিক ঠিক আছে, তো এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে বলা হয় যে ব্যাড মানি ড্রাইভস দ্য গুড মানি আউট অফ সার্কুলেশন। ঠিক আছে, তো ডিজিটাল মুদ্রা মানে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এটা তোমরা জানো যে ক্রিপ্টোকারেন্সি আসলে কিভাবে তৈরি হয়। ক্রিপ্টোকারেন্সি আসলে একটা ভার্চুয়াল কারেন্সি, এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তো ভার্চুয়াল কারেন্সিতে এটা খুব মজার বিষয় যে ভার্চুয়াল কারেন্সিও আছে, এটাও 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 চলে। ঠিক আছে, তো এটার আসলে মাইনিং সিস্টেমটা খুব জটিল। মানে কেন ভার্চুয়াল কারেন্সিতে ট্রানজেক্ট করতে হবে, বা ভার্চুয়াল কারেন্সি কতটুকু লিমিটেড হবে, ভার্চুয়াল কারেন্সি আসলে লিগেল কিনা। তো ভার্চুয়াল কারেন্সি ইলিগাল না, কিন্তু বাংলাদেশে ইলিগেল। ভার্চুয়াল কারেন্সি ইলিগেল না, কিন্তু ভার্চুয়াল কারেন্সিকে যখন কোনো সরকার ভার্চুয়াল এই ক্রিপ্টো কারেন্সিকে তোমার অনুমোদন দিবে, তখন সরকার অ্যাটলিস্ট এটা শিওর হবে যে একটা বিটকয়েনের মূল্য যদি $1000 হয়, হ্যাঁ, তাহলে সত্যি সত্যি বিটকয়েনটা কেউ $1000 দিয়ে কিনছিল। হ্যাঁ, আগে যা হয়েছে হয়েছে, কিন্তু বর্তমানে বিটকয়েনটা $1000 দিয়ে কিনছিল, এটা যদি সরকার শিওর হয় তাহলে সরকার এটাকে লিগ্যালাইজ করতে পারে। কিন্তু কেউ যদি $1000 না কিনে যদি বলে যে এটার দাম $1000, তাহলে তো হইলো না, তাহলে তো $1000টা নষ্ট হয়ে গেল। তো এই জন্য বিটকয়েন, তারপরে ইথেরিয়াম, হ্যাঁ, এগুলা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। খুবই জটিল বিষয়, ক্রিপ্টোকারেন্সি কিভাবে ওয়ার্ক করে, ক্রিপ্টোকারেন্সি কিভাবে মার্কেটে তোমার নমিনাল কারেন্সি গুলো আছে সেগুলোকে কিভাবে বিট করে, ক্রিপ্টোকারেন্সি কিভাবে শেয়ার মার্কেটে বিট করে, এই বিষয়গুলো অনেক জটিল। ঠিক আছে, আমরা এইসব আলোচনায় যাব না। আমরা কয়েকটা দেশের কারেন্সি শিখবো, বেশি শিখবো না, বেশি শেখার দরকারও নাই। শুধু ইউকের কারেন্সিটা দেখো, পাউন্ড স্টার্লিং। ইউকের কারেন্সি হওয়ার কথা ছিল ইউরো, কারণ ইউরোপের ইউতে ছিল, তো ইউতে থেকে বের হয়ে যেতে চাইছে, কিন্তু একমাত্র প্রধান কারণ কিন্তু এই কারেন্সি। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার যদি ইউতে থাকতে হয় তাহলে ইউকে কে ইউরো কারেন্সিটা অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু পাউন্ড স্টার্লিং এর যে ভ্যালু সেটা কিন্তু ইউরোর চেয়ে বেশি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ইউকে তার মানে কারেন্সি হচ্ছে তোমার শক্তি, কারেন্সির দ্বারা তুমি
যে কোনো কিছুকে ডোমিনেট করতে পারবা, যে কোনো কান্ট্রিকে ডোমিনেট করতে পারবা। তো এই কারণে তারা তাদের ডোমিনেশন ক্রিয়েট করে রাখার জন্য তারা কিন্তু ইউ থেকেও বের হয়ে গেছে, তারা ইউরোকে অ্যাকসেপ্ট করে নাই। অন্যান্য কারণ তো আছে, ব্রেক্সিটের যেটা কারণ আমরা বলি, ঠিক আছে, এগুলোর অন্যান্য কারণ আছে, তবে এটা একটা মূল কারণ। তারপরে দেখো ইউরো যেসব দেশের কারেন্সি, এগুলো আমরা পড়ছি ইউরোপিয়ান ইউনিয়ন যখন আমরা ডিটেলে পড়ছি। ইউরোপিয়ান ইউনিয়নের যে 19টা দেশ তাদের ইউরো আছে, আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে 6টা দেশ আছে তাদের ইউরো আছে। টোটাল এই 25টা দেশের ইউরো কারেন্সি ইউজ করে। তারপরে তুমি দেখো এখানে একদম কর্নারে একটা কারেন্সি আছে পেসো। পেসো কারেন্সিটা পরীক্ষায় যেটা আছে এটা হচ্ছে ফিলিপাইন আছে শুধু। কিন্তু পেসো কিন্তু শুধু ফিলিপাইন না, পেসো অনেকগুলা দেশের কারেন্সি। পেসো হচ্ছে তোমার মেক্সিকো, কলম্বিয়া, উরুগুয়ে, কিউবা, আর্জেন্টিনা, চিলি, ডোমিনিকা, মানে ওই অঞ্চলে যতগুলা দেশ আছে, লাতিন আমেরিকার যতগুলা দেশ আছে, অনেকগুলা দেশে পেসো চলে। আর ফিলিপাইনে চলে। তো পেসো পেসো ইম্পর্টেন্ট, পেসো পরীক্ষায় আসে। আমরা এতগুলা কারেন্সি পড়বো না, আমি যেগুলা পড়তেছি শুধু সেগুলা মনে রাখবা। যেমন ভুটানের কারেন্সি হচ্ছে গুলট্রাম, এটা মনে রাখবা। মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিত, ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ডং, থাইল্যান্ডের কারেন্সি হচ্ছে তোমরা জানো এটা বাত। আশা করি তোমরা জানো। এগুলো পড়া লাগবে না, এগুলো কিছুই পড়া লাগবে না, এগুলো আর কিছুই পড়া লাগবে না। আমি যেগুলা বললাম শুধু ওগুলা পড়ো, পরীক্ষা আসলে এই কয়েকটার মধ্যে আসবে। আর অনেকগুলো দেশের কারেন্সি আছে ডলার। এখন ডলার কারেন্সি হলেই যে ডলার হয়ে যাবে সেটা না, ইউএস ডলার আলাদা জিনিস। যেমন ধরো জিম্বাবুয়ের কারেন্সির নাম হচ্ছে ডলার, ঠিক আছে। জিম্বাবুয়েতে তোমার একটা পাউরুটি কিনতে লাগে $3 মিলিয়ন। তো এই $3 মিলিয়ন তো ইউএসএ ডলার না, এটা জিম্বাবুয়েন ডলার। তো ডলার বললেই কিন্তু হবে না, কোন দেশের ডলার সেটা বলতে হবে। ইউরো নিয়ে আমরা কথা বলবো না, ডিটেল পড়াশোনা করা হয়েছে, এটা এখন আর এই মুহূর্তে বলার দরকার নাই। আমরা একদম লাস্টের দিকে দেখো ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি থেকে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন আসবে যে ব্লু ইকোনমি নামটা কোথা থেকে আসছে। এই যে সমুদ্র ব্লু, এই জন্য এটার নাম হচ্ছে ব্লু ইকোনমি, ঠিক আছে। এটা হচ্ছে গান্টার পাউলি, এটার জনক। মানে যখন ওই যে 1993-তে রিওর যে স্যার বলো, এই যে ডলারের স্যার আধিপত্য কোন চুক্তির মাধ্যমে যেন স্যার হয়েছিল সারা বিশ্বে? কিন্তু লম্বা গল্প বলতে হবে, ঠিক আছে। তাহলে চুক্তিটা বলেন স্যার, আমি তো গল্পটা জানি। চুক্তির নাম জানতে চাচ্ছ? জি স্যার, ওই ঘটনাটা এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে পরে না? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে থেকে 1972 পর্যন্ত এই চুক্তিটা চলছিল। যে সব প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে ডলারের মাধ্যমে স্বর্ণের মানে গোল্ডের দাম নির্ধারণ করা হবে। অর্থাৎ $1 প্রতি আউন্স 1 আউন্স গোল্ডের দাম $3 ধরা হবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে ডলারের সাথে গোল্ডের একটা সমন্বয় করা হবে, এবং প্রত্যেকটা দেশ, কোনো দেশ আর গোল্ড নিজের কাছে রাখবে না। তারা তাদের যে গোল্ড আছে সেই গোল্ডটা তারা হচ্ছে ইউএসএ কে জমা দিবে, এবং ইউএসএ সেই গোল্ডের বিপরীতে তাদেরকে ডলার দিবে। অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড একটা কথা তোমরা জানো, এখান থেকে আসছে গোল্ড স্ট্যান্ডার্ড কথাটা। তো হঠাৎ করে হচ্ছে গোল্ডের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে গোল্ডের দাম বেড়ে যাবে, কারণ গোল্ড দিলেই তো ডলার পাচ্ছে। এখন গোল্ড তো হচ্ছে সব ইউএস এর গোল্ডে জমা হচ্ছে, গোল্ড এখন আর কোথায়? তো গোল্ড যদি জমা করতে থাকো তুমি, তাহলে মার্কেটে গোল্ড কমে যাবে না? মার্কেটে যখন গোল্ড কমে যাবে তখন তো মার্কেটে গোল্ডের চাহিদা বেড়ে যাবে। তো চাহিদা যখন বেড়ে যাবে তখন হচ্ছে গিয়ে গোল্ডের সংকট দেখা দিবে। তো গোল্ডের সংকট দেখা দেওয়ার কারণে ডলারের বিপরীতে গোল্ডের দাম বাড়া শুরু করছে। অর্থাৎ 1 আউন্স $3, এই থিওরিটা আর চলতেছে না। দেখা যাচ্ছে $4, $5, $10 এইভাবে বাড়তে আছে। ইউএস আর কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারতেছে না। তারপরে হচ্ছে নিক্সন, মানে 1972 এর কথা বলতেছি। নিক্সন তখন হঠাৎ একদিন ঘোষণা দিল যে গোল্ড স্ট্যান্ডার্ড বলে আর কিছু নাই, ঠিক আছে। আপনাদের গোল্ড আমার কাছে জমা রাখতে হবে না, আপনাদের গোল্ডে জমা রাখতে হবে না, আপনারা গোল্ডের
পরিবর্তে ডলার জমা রাখেন। হ্যাঁ, যার কাছে ডলার থাকবে তার কাছে গোল্ড আছে বলে ধরে নেওয়া হবে, এবং ডলারের বিপরীতে প্রত্যেকটা দেশের কারেন্সির দাম নির্ধারণ করা হবে, অর্থাৎ ডলার যে দামে সেই দামে প্রত্যেকটা দেশের কাছে। তো আমার কাছে যদি $100 থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমার কারেন্সি হচ্ছে গিয়ে ওইভাবে নির্ধারণ হবে যে আমার কারেন্সির দাম ইন্টারন্যাশনাল মার্কেটে কত হবে। তো এই যে গোল্ড থেকে সরে এসে, এটাকে বলা হয় নিক্সন শক। ঠিক আছে, হঠাৎ করে একটা শক দিয়ে দিছে। এই যে গোল্ড থেকে সরে আসছে, এবং হচ্ছে গিয়ে তখন আরেকটা চুক্তি করছে যেটাকে বলে পেট্রো ডলার চুক্তি। মানে হচ্ছে সব পেট্রোলিয়াম কোম্পানির সাথে এবং ওই যে পেট্রোলিয়াম উৎপাদনকারী ওপেকের সব দেশের সাথে চুক্তি করা হয়েছে যে তোমরা এখন থেকে পেট্রোল ডলার ছাড়া বিক্রি করা যাবে না, অর্থাৎ পেট্রোলিয়াম ডলার ছাড়া বিক্রি করা যাবে না, পেট্রোলিয়াম যেই কিনবে তাকে ডলারে কিনতে হবে। তো এই ধরনের একটা চুক্তি করার পরে আসলে ডলার ইন্টারন্যাশনাল মার্কেটে খুব শক্তিশালী হয়ে গেছে, এবং এখন পর্যন্ত ডলার ইন্টারন্যাশনাল মার্কেটে খুবই শক্তিশালী। ঠিক আছে, ইভেন চায়নার কথা তোমরা বলো, চায়নাও চায় না যে ডলার শক্তি হারাক, কারণ চায়নার কাছে অনেক ডলার জমা আছে না, ঠিক না? চায়নার ভোল্টে জি স্যার, চায়না তো স্যার এখন বিশ্বের সবচেয়ে বেশি বলে ডলার জমা রাখছে। হ্যাঁ, এখন কোনো কারণে যদি ডলারের দাম কমে যায়, তাহলে তো সবার আগে লসটা চাইনাই খাবে। তো চাইনাও চায় না যে ডলারের দাম কমুক, এবং ইউএসএ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ। ওর অর্থনীতি যত বড় তত বড় ঋণ আছে ওর। ঠিক আছে, তো এই ঋণ নিয়ে ইউএস এর কোনো মাথা ব্যথা নাই, কিছু হইলেই তো সে ডলার ছাপায়া দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে কি ডলারের ছোট করে গল্প। এর আগে আমি ক্লাসে এটা ডিটেল গল্প বলছিলাম, আমি একটা আর্টিকেলও তোমাদের শেয়ার করে দিব, সেখানে হচ্ছে আরো ডিটেল তোমরা দেখতে পারো, অথবা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, তোমরা হচ্ছে ডলারের দাম অধ্যাপক ডক্টর মুইনুল ইসলাম এটা লিখে তোমরা যদি গুগলে সার্চ করো, তাহলে হচ্ছে গিয়ে স্যারের যে লাস্ট উইকে যে আর্টিকেলটা আসছে প্রথম আলোতে, সেই আর্টিকেলটা চলে আসবে, তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে কনসেপ্ট। ঠিক আছে, তো জিম্বাবুয়েতে যে ডলার আছে ওটা হচ্ছে মিলিয়ন ডলারের নোট আছে, ওদের $1 মিলিয়ন নোট, $2 মিলিয়ন নোট, তো সব ডলার এক না। আমরা কোথায় ছিলাম? ব্লু ইকোনমি। গান্টার পাওলি হচ্ছে ওই যে রিও ডি জেনেরিওর যে ইয়াটা হয়, পরিবেশ সম্মেলনটা হয়, যেমন এখন এই কোপ যেটা হচ্ছে প্রত্যেক 20 বছর 10 বছর পর পর হয় রিও ডি জেনেরিও, যে 1992-তে হয়েছে, এরপরে 2002-এ হয়েছে, এরপর 2012-তে হয়েছে, ভারতে হয়েছে, 2022-এ হয়েছে। হ্যাঁ, তো ওগুলাকে আবার ওই যে রিও 20 বলে। রিও 20 মানে 92 থেকে 20 বছর পরে। ঠিক আছে, রিও 30 মানে 92 থেকে 30 বছর পরে। তো এভাবে ওই প্রোগ্রামটাতে প্রথমেই সে ব্লু ইকোনমি শব্দটা বলছিল, এবং সে ব্লু ইকোনমি মানে সমুদ্রের যে অর্থনীতি সেটাকে আরো বেশি চাঙ্গা করার জন্য, সমুদ্রের অর্থনীতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য উনি এই কথাটা বলছিল। যদিও সমুদ্রের অর্থনীতি আসলে বিশাল বড়, আমরা বলি যে আসলে আমাদের উপরে যতটুকু আছে, মানে আমরা উপরে যা দেখতে পাই, আমাদের উপরে মানে আকাশের উপরে যা আছে আর কি, আমাদের পৃথিবীর বাইরে যা আমরা দেখতে পাই, আমাদের সমুদ্রের নিচেও ঠিক ওইরকমই আছে, ওইরকম সম্পদই আছে আমাদের কাছে। অনেকে একটা গল্প বলে যে নাসা নাকি প্রথমে হচ্ছে গিয়ে কাজ করতে হচ্ছে পানি নিয়ে আর কি, পানির ভিতরে কি আছে এটা দেখার জন্য নাসা প্রথমে পানিতেই ছিল। নাসার সকল তোমার 1950-র দিকে নাসার সকল কাজকর্ম পানিতেই ছিল। হ্যাঁ, হঠাৎ করে কি অদ্ভুত একটা কারণে নাসা পানি থেকে একদম পৃথিবীর বাইরে তোমার মার্স নিয়ে, এরপরে হচ্ছে মুন নিয়ে গবেষণা শুরু করে দিল। তো অনেকেই বলে যে নাসা এমন একটা কিছু জানতে পারছে, বা নাসার কাছে এমন কোনো তথ্য আছে যে কারণে নাসা পানি থেকে উপরে উঠে গেছে। নাসা মনে করতেছে যে আমি যদি এখানে গবেষণা চালাই, বা আমি যদি এসব তথ্য প্রকাশ করি, বা আমার দেখা দেখি যদি কেউ এসে গবেষণা করে, তাহলে তার অন্যরকম কিছু একটা আবিষ্কার করার সম্ভাবনা রয়ে যায়। এই জন্য নাসা পানি থেকে উঠে চলে গেছে। এটা একটা মিথ আছে আর কি, আর নাসা আসলে পানিতে ছিল। স্যার তো এখানে ওই যে এসডিজির কত নাম্বার ধারায় ব্লু ইকোনমির কথা বলা আছে স্যার, ওটা 13 না স্যার? এগুলো আমার মুখস্থ না, এগুলো তোমরা পড়ে নিও। তো ব্লু ইকোনমি থেকে তোমার রিটার্নের প্রশ্ন আসবে, দুইটাতেই প্রশ্ন আসবে, একটা হচ্ছে বাংলাদেশের প্রশ্ন আসবে, একটা হচ্ছে ইন্টারন্যাশনালের প্রশ্ন আসবে। তো ব্লু ইকোনমিক থেকে তখন বাংলাদেশে প্রশ্ন আসবে, তখন তোমাকে প্রথমে যে জিনিসটা ব্যাখ্যা করতে হবে, প্রথমে একদম শুরুতেই তোমাকে একটা ম্যাপ আঁকতে হবে যে বাংলাদেশে ব্লু ইকোনমির এরিয়া কতটুকু, কত নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইলে পলিটিক্যাল এরিয়া, এরপরে হচ্ছে তোমার 30 নটিক্যাল মাইল, এরপরে হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের মহিষোপান আছে, 200 নটিক্যাল মাইলের পরে আমাদের মহিষোপান শুরু হয়েছে, 200 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের ইকোনমিক অঞ্চল আছে।
এর মধ্যে আমাদের কি কি ব্লু ইকোনমির মধ্যে আমাদের কি কি বিষয় থাকতে পারে, এটা তোমাদের রিটেনের প্রশ্ন আসবে, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ব্লু ইকোনমি তুমি যখন ব্যাখ্যা করবা, প্রথম হচ্ছে ট্রান্সপোর্টেশন। যে বাংলাদেশ যে জায়গায় আছে সেই জায়গাটা সিঙ্গাপুরের মতো, একদম হুবহু সিঙ্গাপুরের মতো। আমরা চাইলে পোর্ট বানাইতে পারি এবং সেই পোর্ট অনেকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, এখন তো আমাদের পোর্ট শুধু আমরাই ব্যবহার করি, আর কিছু কাজে হয়তো ইন্ডিয়া ব্যবহার করে। তো এরকম না করে আমাদের পোর্ট হচ্ছে গিয়ে অনেকগুলা দেশ আমাদের পোর্ট ব্যবহার করতে পারবে, অনেকগুলা দেশ পোর্ট আমাদের পোর্টে যাত্রা বিরতি দিতে পারবে। তো এই যে ট্রান্সপোর্টেশন, এই ট্রান্সপোর্টেশনে আমাদের ব্লু ইকোনমির একটা বিশাল সম্ভাবনা আছে। এরপর হচ্ছে মাছে আমাদের একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে আমাদের যে এরিয়াটা আমরা মায়ানমারের সাথে সমুদ্র বিজয় হয়েছিল আমাদের, সেই এরিয়াটাতে আমরা প্রচুর পরিমাণে গ্যাস আছে। এইগুলো আমরা উত্তোলন করতে পারলে আমাদের ব্লু ইকোনমি খুব ভালো অবস্থাতে যাবে। হ্যাঁ, তো এই বিষয়। তারপর হচ্ছে ট্যুরিজম সেক্টর, যেহেতু আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে কন্টিনিউয়াস লার্জেস্ট বিচ আমাদের, তো এখানে যে ট্যুরিজম সেক্টর আছে, এই বিষয়গুলা নিয়ে ব্লু ইকোনমি তোমাকে কিন্তু রিটার্নের প্রশ্নে আনসার লিখতে হবে। তারপর ইন্টারন্যাশনালের প্রশ্নে আনসার লিখতে হবে যে ব্লু ইকোনমিকে আন্তর্জাতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে তোমাকে পার্ট বাই পার্ট ধরে বলতে হবে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্লু ইকোনমি আসলে কেমন। হ্যাঁ, মেডিটেরিয়ান সি অঞ্চলে ব্লু ইকোনমি কেমন, ভারত মহাসাগর অঞ্চলে ব্লু ইকোনমি কেমন, তো এগুলা তোমাদেরকে বলতে হবে। তারপরে কোন দেশ, জাপানের সাথে কোন দেশের ঝামেলা আছে, কোন দেশ কয়টা সাবমেরিন নামাইছে, কোন দেশ তাদের সমুদ্র সীমায় কি কি করতেছে, যুক্তরাষ্ট্রের নৌজাহাজ কেন এখানে আসতে পারতেছে না। যদি ইন্টারন্যাশনালের প্রশ্ন লিখো তাহলে এগুলা লিখতে হবে। এত কঠিন জিনিস পড়ে লাভ নেই। আপাতত বাংলাদেশের ব্লু ইকোনমিটা তোমাদের অ্যাটলিস্ট পড়া থাকা উচিত, এবং এটা রিটেনে খুবই গুরুত্বপূর্ণ। আর ভাইভাতে যদি জিজ্ঞেস করা শুরু করে তাহলে তার কোনো শেষ নাই। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে স্টক মার্কেট। তো স্টক মার্কেট সম্পর্কে তোমরা জানো যে স্টক মার্কেট মানে হচ্ছে পুঁজিবাজার, অর্থাৎ পুঁজিবাজারের সোজা হিসাব। এটা একটা প্রশ্ন করে ভাইভাতে, খুব বেসিক প্রশ্ন, যে আসলে পুঁজিবাজারের দরকারটা কি। পুঁজিবাজার স্টক মার্কেটের আসলে বিউটি বিউটি রিকোয়েস্ট পাঠাইছে। এখন বিউটিকে কি ঢুকাবো? বিউটিকে আসলে বাংলাদেশি, এটাই তো। নোটটা আমি শেয়ার করলাম, ওনাকে দিলাম। ও, বিউটি রিকোয়েস্ট পাঠায় আবার কেটেও দিছে। এখন বিউটিকে কি করবো বলো? আচ্ছা, বিউটি থাকুক। ও স্যার, ওটা আমি জয়েন হতে বললাম তো স্যার, পরিচিত আমার। তো ঠিক আছে, এখন ভাইভাতে একটা প্রশ্ন করে, তোমাদেরও হয়তো অনেকে চিন্তা করছো যে আসলে পুঁজিবাজার বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এটা আসলে দরকারটা কি। তো একটা শব্দ হয়তো বা তোমরা শুনছো বা বিভিন্ন জায়গায় শোনা যায়, একটা শব্দ হচ্ছে হেজ ফান্ড। এই যে রকচাইল্ডের কথা বললো না, রকচাইল্ড হচ্ছে হেজ ফান্ডেরই জনক। রকচাইল্ডের কাছে প্রচুর পরিমাণে হেজ ফান্ড আছে। হেজ ফান্ড মানে হচ্ছে বিভিন্ন লোকের ফান্ড, বিভিন্ন কোম্পানির ফান্ডকে যখন আমরা একটা জায়গায় এনে রাখি, সেটাকে বলে হেজ ফান্ড। তো স্টক মার্কেট হচ্ছে তোমার জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র টাকাকে যখন আসলে এক জায়গায় করা হয়, এক জায়গায় পুঞ্জীভূত করা হয়, তখন একটা পুঁজির জন্ম হয়, এবং এই পুঁজির ইংলিশই হচ্ছে স্টক। ঠিক আছে, স্টক কিন্তু নড়াচড়া করে না। স্টক মানে যেটা স্টাক হয়ে থাকে। ঠিক আছে, মানে যেটা দাঁড়ায় থাকে, অর্থাৎ পুঁজিকে সেখানে আটকায় রাখতে হবে, পুঁজিকে ছাড়তে দেওয়া যাবে না। তো এইটা যে পুঁজি, যে মানে মানুষের থেকে টাকা তুলেও যে বিজনেস করা যায়, এটা ধারণাটাই হচ্ছে পুঁজিবাজার বা শেয়ার মার্কেট। ঠিক আছে, তো পুঁজিবাজার আর শেয়ার মার্কেটের আমি এখানে ডিটেল পড়াবো না, যে শেয়ার মার্কেট কিভাবে হয়, কি হয় না হয়, এগুলা তোমরা জানো। তো শেয়ার মার্কেটে আমরা এখানে কয়েকটা ডাটা শিখবো, যে বিশ্বের বৃহত্তম শেয়ার মার্কেট হচ্ছে নিউ ইয়র্কের শেয়ার মার্কেট, এবং এটা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট। আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেট কিন্তু ইন্টারন্যাশনাল না, আমাদের একটা শেয়ারও কিন্তু ইন্টারন্যাশনালি হয় না, এনরোল করা না। তো নিউ ইয়র্কের যে ওয়াল স্ট্রিট, এটা বিখ্যাত শেয়ার মার্কেটের জন্য। এটা পরীক্ষা আসে যে নিউ ইয়র্কের যে ওয়াল স্ট্রিট সেটা কেন বিখ্যাত, সেখানেই আসলে নিউ ইয়র্কের পুঁজি বাজারটা, এই জন্য এটা বিখ্যাত আর কি। এখানে হচ্ছে লন্ডনের যে স্টক এক্সচেঞ্জ আছে, সেটাকে বলে দা রয়্যাল এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এটা তোমরা নামটা জেনে রাখো, আর এখান থেকে কিছু পড়তে হবে না। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ হচ্ছে এসইসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা হচ্ছে চালায়। দুইটা শাখা আছে, একটা ঢাকায়, একটা চট্টগ্রামে, একটা হচ্ছে ডিএসসি, একটা হচ্ছে সিএসসি। এই এখান থেকে আর কিছু পড়তে হবে না। শেয়ার মার্কেট থেকে আসলে এই কয়েকটা প্রশ্নই আসবে। বাণিজ্যিক জোট পড়ছি আমরা, এগুলা আমরা এখানে না যাই। আফটা পড়ছি আমরা এখানে, এই মুহূর্তে আর এগুলাতে না যাই। না, আমরা এগুলা পড়বো না। ওয়ার্ল্ড এক্সপো, এগুলো আমরা পড়বো না। গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এখানে এই মুহূর্তে দরকার নাই।
ঠিক আছে। আইএসওটাতে আমরা একটু দেখতে পারি যে আইএসওটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, মানে হচ্ছে যারা হচ্ছে প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশন করে, যে প্রোডাক্ট কোন প্রোডাক্ট ভালো, কোন প্রোডাক্টের কি কি গুণাবলী থাকা উচিত, এই বিষয়টা যারা করে তারা হচ্ছে আইএসও। আইএসও সনদপ্রাপ্ত বলে না, এই হচ্ছে সেই আইএসও যার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এটা পরীক্ষা আসে যে আইএসও মানে কি, বা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি এবং তার সদর দপ্তর কোথায়, এটা পরীক্ষায় আসে। এরপর হচ্ছে কৃষি সম্পদ। কৃষি সম্পদের যে ইন্টারন্যাশনাল যে কৃষি গবেষণা বা ধান গবেষণা ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইরি। তো ইরি হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে। খাবার দাবার সব ওদিকে আর কি। ঠিক ঠিক আছে। তো আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে মানে এই ডেটাগুলা হচ্ছে পুরনো ডেটা, এই ডেটাগুলাকে আমরা পড়বো না, আমি বরং তোমাদেরকে কিছু ডেটা বলি, তোমরা একদম মনে রাখো যে গম। গম এই মুহূর্তে আচ্ছা ধান দিয়ে শুরু করি। ধান এই মুহূর্তে সর্বোচ্চ উৎপাদন করে হচ্ছে চায়না। ঠিক আছে, খুব স্বাভাবিকভাবেই চায়না, এবং সর্বোচ্চ আমদানিও করে চায়না। এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা, যে ধান উৎপাদনও সর্বোচ্চ করে চায়না, আবার আমদানিও সর্বোচ্চ করে চায়না। এটা যদি পরীক্ষায় আসে যে ধান কে উৎপাদন সর্বোচ্চ করে, তাও আনসার চায়না। ধান কে ইম্পোর্ট করে সবচেয়ে বেশি, তাও আনসার হচ্ছে চায়না। কারণ এত মানুষ ধান খায়, মানে ভাত খায় আর কি। আমাদের মতো ভাত খায় না ওরা, ও ধান দিয়ে চাল দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানায়, সুসি টাইপের, আই ডোন্ট নো, চায়না যায় নাই আমি কখনো। তো স্যার, ওই শীর্ষ খাবারগুলো খাওয়ার জন্য শীর্ষ ওদের। স্যার একটা কথা বলতাম, বলো। শীর্ষ উৎপাদনকারী হয়েও কেন শীর্ষ আমদানিকারক চায়না? সেটাই তো আমি আনসার দিচ্ছি, যে এত পরিমাণ মানুষের এত পরিমাণ ধানের ব্যবহার, যে শীর্ষ উৎপাদনকারী হয়েও তাদেরকে আমদানি করতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কারণ। আর যদি বলে শীর্ষ রপ্তানিকারককে, মানে ধানের সর্বোচ্চ রপ্তানি কে করে, তোমরা কি জানো যে পৃথিবীতে সবচেয়ে বেশি ধান রপ্তানি কে করে? আচ্ছা, বলে দিই, পৃথিবীতে সবচেয়ে বেশি ধান রপ্তানি করে হচ্ছে ইন্ডিয়া, ভারত। ভারত সবচেয়ে বেশি ধান রপ্তানি করে। ঠিক আছে, আর হচ্ছে এবং রপ্তানিকারক দেশের মধ্যে আমরাও আছি। সরি, আমদানিকারক দেশের মধ্যে আমরাও আছি, ইভেন রপ্তানিকারক দেশের মধ্যে আমরাও আছি। এবার আসলে ধান, বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে হচ্ছে তৃতীয়, অর্থাৎ আমরা বিশ্বে সবচেয়ে বেশি ধান উৎপাদন করি। নাম্বার হচ্ছে 3, প্রথমে হচ্ছে চায়না, তারপরে হচ্ছে ভারত, তারপরে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, তো ধানের কাহিনী শেষ। এবার আসো গম। গম উৎপাদন করে চায়না, একইভাবে গম চায়না উৎপাদন করে। আমদানি করে হচ্ছে মিশর। ঠিক আছে, কারণ মিশরে ওই যে ওরা তো একটু মরুভূমি অঞ্চলের মানুষ একটু বেশি গম খায়, মানে এই রুটি পরোটা এই টাইপের বড় বড় খাবার খায়। ঠিক আছে, তো এই জন্য সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে মিশর। আর সবচেয়ে বেশি রপ্তানি করে চায়না, কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন করে গম, কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করতে পারে না। সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে রাশিয়া। রাশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। একটু তোমরা একটু হোল্ড করো, ফোন আসছে। ওকে, তো গম, হ্যাঁ তাহলে গম উৎপাদন করে হচ্ছে চায়না, আমদানি করে হচ্ছে মিশর, আর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে রাশিয়া। ভুট্টা, ভুট্টা উৎপাদন করে হচ্ছে ইউএসএ, ভুট্টা আমদানি করে হচ্ছে যথারীতি চায়না। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি রপ্তানি করে ইউএসএ, যেহেতু সে সবচেয়ে বেশি উৎপাদন করে। চিনি, চিনি সবচেয়ে বেশি উৎপাদন করে ব্রাজিল। সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে চায়না, সবচেয়ে বেশি রপ্তানি করে ব্রাজিল। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, আমি যেটা বললাম এটা হচ্ছে 2024-এর ডাটা। 2024-এ ফুড আউটলুক নামে ফাও একটা ডাটা প্রকাশ করছে, সেটা তোমরা কোথায় পাবা? তোমরা সবাই যে বিসিএস জার্নি ফেসবুক পেজটা তোমরা সবাই চিনো আশা করি। বিসিএস জার্নি ফেসবুক পেজে তোমরা এই আপডেট গুলা পেয়ে যাবা, এবং ওইখানে একটা পোস্ট করা আছে, এবং এই পোস্টটা তোমরা
খুব এই পোস্টটা তোমরা পেয়ে যাবা, পোস্টগুলো দেখবা, প্রত্যেকটা পোস্ট ইম্পর্টেন্ট। পোস্টগুলো আমাদের স্যাররা অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য রেডি করে। তো ওই পোস্টগুলো পড়লে তোমরা আসলে এই ডাটাগুলো পেয়ে যাবা। তো এরপর আর এখান থেকে আসলে আর কিছু আমরা এই মুহূর্তে পড়বো না, এর পরবর্তী, কারণ এগুলো সবগুলো আপডেট ডাটা না। এর পরবর্তী যখনই কোনো আপডেট ডাটা আসবে আমি পেজে দিয়ে দিব, তোমরা একটু নোট করে রাখবা ডাটাগুলো, ঠিক আছে? তোমাদের জেনারেশন তো নোট করে না, ওই যে মোবাইলে সেভ করে রাখে, এরপরে আর খুঁজে পায় না, মানে খুঁজে না আর কি। ঠিক আছে। তো আমরা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিছি। আর হচ্ছে এগুলো আমরা এখন আর বেশি না পড়ি, আমাদের আসলে এই যে এটা হচ্ছে, এই যে ডাটাটা দেখছো, এটা হচ্ছে ফাও ডাটা, মানে ফাও না, FAO, আউটলুক 2021-এর ডাটা, বেশি দিন আগের না, কিন্তু 2024-এর ডাটা চলে আসছে। আমি ফুড আউটলুক 2024-এর পুরো ফাইলটা আমি তোমাদেরকে PDF দিয়ে দিব। তোমরা দয়া করে এই ক্লাসের পরে আমাকে একটু গ্রুপে মনে করায় দিও PDF দেওয়ার জন্য, আমার মনে থাকে না, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। ওকে, খনিজ সম্পদ আপাতত আর না পড়ি, যেহেতু খনিজ সম্পদের ডেটা আমাদের কাছে আসে নাই, আমরা ডেটার জন্য ওয়েট করি, ডেটা আসলে তখন আমরা পড়বো, ঠিক আছে? তো এগুলো তোমরা PDF গুলো পড়ে নিও, এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে এই মুহূর্তে পড়ার দরকার নাই, কিন্তু কোনো না কোনো সময় সেগুলো পরীক্ষায় আসছিল। যেমন ধরো অভ্র, পৃথিবীর সর্ববৃহৎ অভ্র মিকা, উৎপাদন এবং রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত, আমি জানি না এটা কি কাজ করবে। তারপরে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা যেখানে আসলে যায় না কেউ, সেখানে কিন্তু খনিজ দ্রব্য আছে, সেটা হচ্ছে কয়লা, প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য আছে, কয়লা আছে কিন্তু অ্যান্টার্কটিকার নিচে, ঠিক আছে? তো এরপরে অপরিশোধিত তেল, অর্থাৎ আহ রিফাইন তেলের সব যেটা মাপা হয় সেটা হচ্ছে ব্যারেল দিয়ে মাপা হয়, এইটাকে বলা হয় ক্রুড অয়েল, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসছে, ক্রুড অয়েল কি, অপরিশোধিত তেল কি, কি দিয়ে মাপা হয়, ব্যারেল দিয়ে মাপা হয়, হ্যাঁ, এগুলা পরীক্ষায় আসছে। তো এগুলো তোমরা একবার চোখ বুলাই নিও, এই মুহূর্তে আসলে খুব একটা আমি এভাবে প্রিলির জন্য পড়ায়, মানে এইভাবে আমি লাইন বাই লাইন না পড়াই, তোমাদেরকে PDF দিব, তোমরা এগুলা একটু দেখে নিও, কাজে লাগবে। যেটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট সেটা আমি মুখে বলে দিচ্ছি। মোটর স্যার অব্র জিনিসটা কি স্যার, কাইন্ডলি বললে ভালো হতো। আমি তো অব্র ওই যে সফটওয়্যার জানি স্যার। অব্র মানে মিকা, মিকা একটু সার্চ দিয়ে দেখো, আমিও ভুলে গেছি, মিকা আমি অনেক আগে পড়ছিলাম। এটা একটা খনিজ, খনিজ, হ্যাঁ একটা খনিজ, এটা দিয়ে বিভিন্ন বিভিন্ন জিনিস উৎপাদন করা যায়। আচ্ছা, মিকা সম্পর্কে দিয়ে দিব না গ্রুপে। তো মোটর গাড়ির নির্মাতা, মোটর গাড়ির প্রশ্ন আসে BMW, তোমরা সবাই চিনো যে BMW, সবাই তো জানো, BMW, মার্সিডিজ বেঞ্জ, এগুলা হচ্ছে জার্মানির গাড়ি। ভলভো, যেটা তোমরা ওই যে বিভিন্ন বড় বড় গাড়িতে চড়ো না, বিভিন্ন বড় বড় বাস, ভলভো, এগুলো হচ্ছে তোমার সুইডেনের গাড়ি। রোলস রয়েস, এগুলো তো গাড়িতে এগুলো চড়িও না, নামও জানি না। রোলস রয়েস হচ্ছে UK এর গাড়ি। ফিয়াট নামে একটা গাড়ি আছে, ইটালির গাড়ি। এই ফোর্ড নামে গাড়ি আছে, হচ্ছে গিয়ে US এর গাড়ি। আর আমরা যেগুলো সচরাচর আমাদের রাস্তায় দেখি, টয়োটা, হোন্ডা, নিশান, মিৎসুবাসি, এগুলা হচ্ছে জাপানের গাড়ি। এই কয়েকটা গাড়ির নাম তোমরা যেগুলো বললাম এগুলো একটু শিখে নিও, বিভিন্ন সময় পরীক্ষায় আসে যে এটা কোন দেশের গাড়ি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ইন্টারেস্টিং জিনিস পড়বো, ভাষা, যে কোন দেশের কি কি ভাষা। প্রথমেই পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা এবং সবচেয়ে বেশি লোক যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে মান্দারিন, মানে হচ্ছে চায়নার ভাষা। এটাতে চায়নার লোক কথা বলে, তো চায়নার লোক যেহেতু কথা বলে, স্বাভাবিকভাবে তাইওয়ানের লোক এই ভাষায় কথা বলে। এরপরে হচ্ছে সিঙ্গাপুরের কিছু লোক এই ভাষায় কথা বলে। মান্দারিন ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা এবং মাতৃভাষা হিসাবে সবচেয়ে বেশি লোক এই ভাষায় কথা বলে। হিন্দি ভারতের ভাষা, কিন্তু হিন্দি হিন্দি ভারতের মূল ভাষা না, ভারতের আরো এরকম টোটাল ভারতের 28টা ল্যাঙ্গুয়েজ আছে রাষ্ট্রীয় ভাষা, ঠিক আছে? তো এগুলো তোমরা জানো, ভারত নিয়ে পরীক্ষায় আসবে না, মান্দারিন নিয়ে পরীক্ষা আসতে পারে। এরপরে হচ্ছে লাতিন ভাষা। লাতিন ভাষা হচ্ছে ভ্যাটিকান সিটিতে, যেটা সরকারি ভাষা, মানে ভ্যাটিকান সিটি মানে হচ্ছে পোপের শহরটা, ঠিক ঠিক আছে? এরপরে রোমান্সরা লাতিন ভাষায় কথা বলতো, লাতিন ভাষা থেকে রোমান্স ভাষা পরবর্তী পরবর্তী উদ্ভূত হয়েছে। তো এই ভাষাগুলোকে সম্মিলিতভাবে এখন লাতিন আমেরিকার অনেকগুলা দেশ এখান থেকে নামে পরিচিত, এই ভাষায় কথা বলে। তো এটার একটা গোষ্ঠী আছে, মানে এটা সিমিটিক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন স্প্যানিশ আছে, পর্তুগিজ আছে, ফ্রেঞ্চ আছে, এরা সব ভাই বোন, ঠিক আছে? এরা লাতিন লাতিন ভাষা থেকে ভাই বোন। এবং এই যে লাতিন আমেরিকার দেশগুলো কিন্তু এসব ভাষায় কথা বলে, কেউ পর্তুগিজে কথা বলে, কেউ ফ্রেঞ্চে কথা বলে, কেউ হচ্ছে স্প্যানিশে কথা বলে, হ্যাঁ। যেমন ধরো ব্রাজিল,
পর্তুগিজে কথা বলে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে যে দেশকে উপনিবেশ করছে এবং যে দেশে যে শাসন করছে সেই দেশের ভাষা কথা বলে। যেমন আমরা ইংলিশে কথা বলি, কারণ আমরা ইংলিশের উপনিবেশ ছিলাম। তারপর যেমন যে ব্রাজিল পর্তুগিজ ভাষায় কথা বলে। তারপরে হাইতি একটা দেশ আছে, ওরা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ঠিক আছে, কিন্তু খুব একটা উন্নত দেশ না। এরপরে ক্যাটালান, ক্যাটালান মানে হচ্ছে স্পেনের ভাষার মতো আর কি। অ্যান্ডোরা, স্পেন, কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া দ্বীপপুঞ্জ এগুলো কথা বলে। ইতালি, এগুলো পরীক্ষা আসবে না। অ্যারাবিয়ান ভাষা মানে হচ্ছে আরবি ভাষা। আরবি হচ্ছে সেমিটীয় ভাষা পরিবারের সদস্য। আহ আরবি সিমিটীয় অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে অ্যারাবিয়ান হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আরবি 25টা দেশ আরবি ভাষায় কথা বলে। এর মধ্যে অ্যারাবিয়ান কান্ট্রি আছে তোমার, আরব লীগে আছে 22টা দেশ। ঠিক আছে, আরব লীগের বাইরে 3টা দেশ অ্যারাবিয়ান কান্ট্রিতে কথা বলে। পরীক্ষায় 3টাই আসবে, যে আরব লীগের সদস্য না হয়েও অ্যারাবিয়ান ভাষায় কথা বলে। এই 3টা দেশ কারা? আরব লীগ মানে যারা অ্যারাবিয়ান ভাষায় কথা বলে তারাই আরব লীগ। ঠিক আছে, তো অ্যারাবিয়ানের সদস্য না হয়েও আরব আরব ভাষায় আরবি ভাষায় কথা বলে হচ্ছে চাদ, ইরিত্রিয়াম, তানজানিয়া। এই 3টা দেশ অ্যারাবিয়ান ভাষায় কথা বলে, সুতরাং আমরা এই 3টা দেশেই পড়বো। এরপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ, কিন্তু অ্যারাবিয়ান ভাষায় কথা বলে না। এরকম 2টা দেশ আছে, একটা হচ্ছে ইরান। ইরানকে তোমরা চিনো, যে ইরান হচ্ছে ফার্সি ভাষায় কথা বলে। আমরা একসময় ফার্সি ভাষা আমাদের সরকারি ভাষা ছিল, আমরা ফার্সি ভাষায় লিখতাম। ঠিক আছে, তারপর হচ্ছে ইসরায়েল। ইসরায়েল হচ্ছে হিব্রু ভাষায় কথা বলে, ওদের নিজস্ব ভাষা এটা, ওদের নিজের মানে একমাত্র পৃথিবীর ওরাই এই ভাষায় কথা বলে, আর কেউ এই ভাষায় কথা বলে বলে না। ইসরায়েল হচ্ছে হিব্রু ভাষায় কথা বলে। তাহলে অ্যারাবিয়ানে তোমরা যেটা শিখবা যে অ্যারাবিয়ান অ্যারাবিয়ান ভাষায় কারা কথা বলতেছে। আর হচ্ছে আরবের মধ্যপ্রাচ্যে আছে কিন্তু আরব ভাষায় কথা বলে না, ভিন্ন ভাষায় কথা বলে। এরা কারা? এই 4টা দেশের, এই 5টা দেশের নাম তোমরা শিখবা। এরপর আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে পশতু ভাষায় কথা বলে। পশতু হচ্ছে ইরান মানে ফার্সি ভাষার গুণ ধরতে পারো, যে এটা হচ্ছে কাছাকাছি একটা ভাষা পশতু ভাষা। এটা কিন্তু মানে খুবই কঠিন ভাষা, আমি শুনছি ভাষাটা। আফগানিস্তানের লোকের সাথে আমি অনেক কথা বলছি, কিন্তু আমি কিছুই বুঝি না। ঠিক আছে, একটা ওয়ার্ডে শুধু মনে আছে তাগরিপান, মানে তাগরিপান মানে হচ্ছে বাই দিস টাইম, মানে তখন। তাগরিপান আমরা মানে এটা হিন্দি ভাষায়ও এরকম একটা ওয়ার্ড আছে। আমি শুধু একটা ওয়ার্ড ছাড়া আর কোনো বস্তু ওয়ার্ড বুঝি নাই। ঠিক আছে, তারপর হচ্ছে জার্মান। জার্মান নিজস্ব ভাষায় কথা বলে, জার্মানি ভাষায় কথা বলে। সেটা হচ্ছে জার্মানি নিজে বলে, অস্ট্রিয়া বলে, সুইজারল্যান্ড বলে, লিচেস্টাইন বলে। এখান থেকে পড়ার কিছু নাই। পর্তুগিজ ভাষায়, যেগুলো পর্তুগিজ উপনিবেশ, আমরা যখন উপনিবেশ পড়বো আমরা আরো ডিটেলে পড়বো। ফ্রেঞ্চ গুলো ফ্রেঞ্চ উপনিবেশ পড়ে। বাংলা ভাষায় বাংলাদেশ কথা বলে, পশ্চিমবঙ্গ কথা বলে, আর আসাম কথা বলে। যদিও আসাম আসলে তাদের ভাষাটাকে বাংলা বলে না, তাদের ভাষাটাকে বলে অসমিয়া। একটু মাত্র ডিফারেন্স আছে, মানে খুবই সামান্য ডিফারেন্স আছে, তোমরা শুনলেই বুঝতে পারবা বা দেখলেই বুঝতে পারবা। যে আমরা যে বলি যে আমার, ওরা বলে আমাক। আমরা বলি তোমার, ওরা বলে তোমাক। ঠিক আছে, তোমাক বাড়ি যাবাক। ঠিক আছে, এই টাইপের কথা বলে আর কি। কিন্তু ওরা ওটা বাংলাই, কিন্তু ওরা ওটাকে বলে অসমিয়া। আর বাংলাও কিন্তু ওই ভারতীয় রাষ্ট্রীয় ভাষাগুলোর মধ্যে একটা, এবং এই জন্য কিন্তু আসামও কিন্তু ভাষা আন্দোলন হয়েছিল যে এটাকে রাষ্ট্রীয় ভাষা করতে হবে, বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করতে হবে। তো বাংলা হচ্ছে ভারতের 2টা প্রদেশ, আর বাংলাদেশ অর্থাৎ 2টা দেশ কথা বলে। ভাষাভাষীর দিক থেকে এটা চেঞ্জ হইতেই থাকে। ব্যবহারের দিক থেকে বাংলা মোটামুটি ওয়ার্ল্ডে 7th মানে 7ম। আর মাতৃভাষা মানে শুধুমাত্র আমাদের ভাষা যদি বলে, মাতৃভাষার দিক থেকে এটা ওয়ার্ল্ডে 5ম। মানে ভাষাভাষীর দিক থেকে আমরা দেশ হিসাবে 7ম, কিন্তু যখন মাতৃভাষার কথা আসবে তখন তো আমরা পশ্চিমবঙ্গকেও নিয়ে নিব, আসামকেও নিয়ে নিব, তখন আমরা 5ম হয়ে যাব। ঠিক আছে, আর এখানে আর কোনো ভাষা নিয়ে আমরা পড়বো না আপাতত। মোটামুটি ভাষা তোমরা যাদের মানে এখন তো না, তোমরা যখন চাকরি টাকরি পেয়ে যাবো তখন তোমরা এই ভাষা নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। মানে ভাষা নিয়ে পড়াশোনা করলে একটা সুবিধা আছে, ভাষায় কিন্তু একটা জিওগ্রাফি আছে। ভাষা মানে কিন্তু প্রতি 10 কিলোমিটার পরে পরে কিন্তু ভাষা একটু একটু করে চেঞ্জ হয়। তো ভাষা নিয়ে পড়াশোনা করলে তোমাদের অ্যানথ্রোপোলজি ক্লিয়ার হয়ে যাবে, যে আসলে কোন জায়গা থেকে কারা আসছিল, কোথায় গেছিল, কোন সভ্যতা কোথায় ছিল, তাদের মানুষগুলো কোথায় গেছে, তাদের ভাষাগুলো কিভাবে চেঞ্জ হয়েছে। এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব মজা, পৃথিবীর ইতিহাসের এই বিষয়গুলো খুব মজা, তোমরা আশা করি পড়বা। এরপরে কিছু ভাষা আছে উদ্ভট নাম, যেগুলো পরীক্ষায় আসে। যেমন ভুটানের ভাষা দোজংখা পরীক্ষায় আসছে, মালদ্বীপের ভাষা দিবেহি, কম্বোডিয়ার ভাষা খেমার, শ্রীলঙ্কার ভাষা সিংহলি। সিংহলি ভাষা কিন্তু আবার তামিল ভাষার মতো, একদম মানে একদম যমজ ভাই বোনের ভাষার মতো। মিয়ানমারের ভাষা বার্মিস। আবার মিয়ানমারের ভাষা বার্মিস মানে কিন্তু সেটা ওই যে রাখাইনরা কথা বলে যে আরাকানি ল্যাঙ্গুয়েজ, ওইটা কিন্তু না, ওটা কিন্তু আলাদা। আরাকানি কিন্তু আমাদের চিটাগনিয়ান ভাষা। ঠিক আছে, একদম হুবহু সেম।
এরপরে হচ্ছে এরপরে এখান থেকে এই যে পাঁচটা দেশের নাম বললাম, এগুলো একটু শিখে রাখো, এগুলো একটু পরীক্ষায় আসে, তোমাদের একটু কনফিউশন হইতে পারে। ঠিক আছে। পৃথিবীর সর্বাধিক বেশি ভাষায় দেশ কথা বলা হচ্ছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি হচ্ছে কি অস্ট্রেলিয়ার পাশের একটা দেশ। এটা আসলে অস্ট্রেলিয়ার ইমিগ্রেন্ট দেশ বলা হয়, অর্থাৎ অস্ট্রেলিয়াতে যারা ইমিগ্রেশন অবৈধ পথে ঢুকতে চায় তারা সবাই যায় হচ্ছে প্রথমে পাপুয়া নিউগিনিতে, এবং এরপরে পাপুয়া নিউগিনি থেকে ওদেরকে ভেরিফিকেশন করে স্কিল দেখে তারপরে ওদেরকে অস্ট্রেলিয়ার সরকার নিয়ে আসে, মাইগ্রেট করে নিয়ে আসে। তো এই যে পাপুয়া নিউগিনিতে ওরা যায়, ওরা কিন্তু অস্ট্রেলিয়া ঢুকতে পারে না, পাপুয়া নিউগিনিতেই থাকে। এই জন্য পাপুয়া নিউগিনিতে সারা বিশ্বের লোক যায়। এই জন্য ওটা হচ্ছে সবচেয়ে বেশি ভাষার কথা বলার দেশ, মানে ওর ওর নিজস্ব কোনো ভাষা আর বেঁচে নেই। ঠিক আছে। তো ওরা হচ্ছে অস্ট্রেলিয়াতে যারা ইমিগ্রেন্ট হইতে চায় তারা অবৈধ পথে পাপুয়া নিউগিনিতে যায়। কারণ অস্ট্রেলিয়ান সরকার ওদেরকে আবার মেরে ফেলে যে বিষয়টা এরকম না, অস্ট্রেলিয়ান সরকার ওদের দেখভাল করে, তারপর আস্তে আস্তে ওদের স্কিল ডেভেলপ করে, তারপরে ওইখান থেকে আস্তে আস্তে করে তারা অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করে। ঠিক আছে, ভাষার বিষয় শেষ। এবার আমরা শিখবো বিভিন্ন দেশের আইনসভাগুলা, বিভিন্ন দেশের সংসদ, অ্যাসেম্বলি, এগুলা কারা। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেছে, আমি নির্বাচনের একটা ভালো ভিডিও, এনায়েত ভাইয়ের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি, হয়তো তোমরা ভিডিওটা দেখছো, যারা দেখো নাই তারা দেখে নিও, গ্রুপে আছে। তো ওই নির্বাচনটা সম্পর্কে একটু জানা থাকা প্রয়োজন। তো আমরা এখন যেসব দেশের আইনসভা শিখবো তার কোন কোন দেশের আইনসভা একক কক্ষ বিশিষ্ট, কোন কোন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। তো প্রথম প্রশ্ন হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আসলে দরকারটা কি। এটা হচ্ছে চেক এন্ড ব্যালেন্সের জন্য দরকার, যে দুইটা পক্ষ আছে এবং দুইটা পক্ষেরই ক্ষমতা আছে, যে কোনো বিল দুইটা পক্ষতে পাশ করাইতে হবে, এবং একটা পক্ষ যদি পাশ করে ফেলে আর একটা পক্ষ যদি পাশ না করে তাহলে হচ্ছে ওই বিলটা পাশ হবে না। তো এই যে চেক এন্ড ব্যালেন্স বা ব্যালেন্স অফ পাওয়ার, এই কথাগুলোর জন্য আসলে দুইটা পক্ষ হয়। যেমন ধরো ইউএসএ যেটা আইনসভার নাম, ওদের যেটা অ্যাসেম্বলির নাম সেটা মেইন নাম হচ্ছে কংগ্রেস। আবার কংগ্রেসের মধ্যে দুইটা কক্ষ আছে, যেটা হচ্ছে গিয়ে উপরের কক্ষের নাম হচ্ছে সিনেট, যেটা ওদের প্রত্যেকটা প্রদেশ থেকে দুইজন করে সিনেটর হয়। ঠিক আছে। আর নিচের কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, মানে এখানে এমপিরা থাকবে। তো সিনেটর আলাদা নির্বাচিত হয়, এমপিরা আলাদা নির্বাচিত হয়। ঠিক আছে। তারপরে যেমন ধরো যুক্তরাজ্যের হচ্ছে গিয়ে যে আইনসভার নাম, এখন যদি তোমাকে বলে যে পরীক্ষা যদি আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি, তুমি যদি দিয়ে আসো সিনেট তাহলে ভুল, তুমি যদি দিয়ে আসো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তাও ভুল। আইনসভার নাম কংগ্রেস। তারপরে জিজ্ঞেস করো উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, তখন এর নাম আসবে। একটু ভালো করে খেয়াল করে যে কয়টা বলি সে কয়টা। যুক্তরাজ্য হচ্ছে পার্লামেন্ট, এখান থেকে পার্লামেন্টারি সিস্টেম এইসব কথাবার্তা কিন্তু এই ওয়ার্ডটা থেকে আসছে। ওদের আইনসভার নাম ছিল পার্লামেন্ট, এই জন্য। ঠিক আছে। তারপরে ওদের উচ্চ কক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস, মানে ওই যে একসময় লর্ড রিপন, লর্ড কার্জন, এদের নাম শুনতো না, ওরা থাকতো উপরের কক্ষে আর কি, হাউস অফ লর্ডস। আর নিচের কক্ষে যারা থাকতো তারা হচ্ছে সাধারণ জনগণ, আম জনতা, হাউস অফ কমন্স। ঠিক আছে। তো এখন ওরা নাম ওইটাই রেখে দিছে। এরপর হচ্ছে রাশিয়া, এখানে বইতে আমি ভুল লিখছি, ও আসিয়া হয়ে গেছে, ওই যে সুতনি এমজির একটা সমস্যা আছে এই জন্য রটা হয়ে গেছে। তো ওদেরটা পরীক্ষা আসে না খুব একটা, তারপরে দেখে নিও আর কি। ওই যে আসে হচ্ছে ডুমা, নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা। এই ডুমাটা আসে, যে ডুমা হচ্ছে কার আইনসভার নাম। ঠিক আছে। এরপরে চীনের হচ্ছে কক্ষ টক্ষ নাই, ওরা একটাই। ঠিক আছে। ওরা হচ্ছে ওই চীনের কথা বললাম, চীন সবসময় পিপলস ন্যাশনাল পিপলস কংগ্রেস। হ্যাঁ। এখান থেকে পড়তে হবে জার্মানিটা, কারণ জার্মানির নিম্নকক্ষের নাম হচ্ছে ডায়েট, ফেডারেল ডায়েট। তো এই যে ডায়েট শব্দটা একটু ভিন্ন রকম, তো এই জন্য এটা পরীক্ষায় আসে। এরপরে পড়তে পারো ভারতেরটা, যে উপরে যেটা সেটা হচ্ছে রাজ্যসভা, নিচে যেটা সেটা হচ্ছে লোকসভা। তারপরে কি পড়বা? তারপরে ইরান কোথায় গেল? হ্যাঁ, ইরানও এক কক্ষ বিশিষ্ট, ওটাকে আমরা বলি মজলিস। আবার জাপানকে বলে ডায়েট, এটাও দেখে নিবা, জাপানকে বলে ডায়েট। তো আবার ওটার সাথে করে ফেলো না, মিসকনসেপ্ট করে ফেলো না। ইসরায়েলেরটা হচ্ছে ন্যাসেট। ঠিক আছে। এই এই কয়েকটা পড়লেই হবে। তারপর সুইডেনের সবকিছু দেখবে রিক দিয়ে শুরু। ব্যাংকের নাম পড়াইছিলাম না, দা রিক ব্যাংক, রিক্স ডাক, ওদের হচ্ছে সুইডেনের নাম হচ্ছে রিক্স ডাক, পার্লামেন্টের নাম হচ্ছে রিক্স ডাক। এই কয়টা পড়লেই হবে। এরপরে দেখো একটা বিষয় আমি এখানে নিচে লিখে রাখছি, নেপালেরটার নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত। পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু, পঞ্চায়েত ব্যবস্থা তোমরা জানো যে পঞ্চায়েত মানে হচ্ছে 5 জন থাকবে।
5 জন নেতা মিলে পঞ্চায়েত হয়, ওই সাধারণত গ্রামে থাকে আর কি, গ্রামে আগে গ্রামীণ আদালত সিস্টেম। আচ্ছা, এখানে একটা মজার গল্প করে রাখি যে মানে ইন্ডিয়াতে একটা গোষ্ঠী হচ্ছে তোমার যখন ভারত ছাড় আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন চলতেছিল, তখন একটা গোষ্ঠী ছিল যারা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের ইন্টেলেকচুয়াল পার্ট ছিল। মানে তারা ইন্টেলেকচুয়ালি মানুষজনকে বোঝাতে চেষ্টা করতেছিল যে এই যে ভারত উপমহাদেশ, তার যে শিক্ষা, তার যে দীক্ষা, হ্যাঁ, তার যে হচ্ছে গিয়ে কালচার, তার যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা অনেক ভালো ছিল। এই ব্রিটিশরা এসে এটা নষ্ট করছে, ঘটনা কিন্তু সত্যি, ব্রিটিশরা এসে এটা নষ্ট করছে। তো এই যে এখানের মধ্যে তারা একটা কথা বলতো যে ব্রিটিশরা আসার পরে হচ্ছে পেনাল কোড আসলো, সিআরপিসি আসলো, এভিডেন্স অ্যাক্ট আসলো, পুলিশ আসলো, তারপরে হচ্ছে গিয়ে জুডিশিয়ারি সিস্টেম আসলো, এত কিছু আসলো, কিন্তু দেখো একটা বিচার শুরু হয়, একটা বিচার শুরু হয় আর শেষ হয় না। ঠিক আছে, একটা মামলা বছরের পরে বছর, বছরের পরে বছর ঘুরতে আছে ঘুরতে আছে। তার মানে কি এই সিস্টেমটাই ভারতের সিস্টেমে ছিল? ভারতীয় উপমহাদেশ কি এভাবেই বিচার করতো? ভারতীয় উপমহাদেশ এভাবে বিচার করতো না। ভারতীয় উপমহাদেশ বিচার করতো হচ্ছে পঞ্চায়েতের সিস্টেমে। অর্থাৎ ঘটনা ঘটতো, ঘটনা ঘটার পরে বিচার বসতো, বিচার বসার পরে সবাই গ্রামের লোকজন আসতো, পঞ্চায়েত আসতো, বিচার হইতো, বিচারে যে শাস্তি দেওয়া হতো সেই শাস্তির সাথে সাথে এক্সিকিউশন হয়ে যেত। যদি বলতো যে শাস্তি হচ্ছে ফাঁসি, ফাঁসি হয়ে যাবে। শাস্তি হচ্ছে গলা কেটে ফেলো, গলা কেটে ফেলো। শাস্তি হচ্ছে তোমার জরিমানা দাও, সাথে 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 জরিমানা দিতে হবে, কোনো বাকি সিস্টেম নাই, কোনো জেলের সিস্টেম নাই। হয় মাইর মাইর দিতে হবে, না জরিমানা দিতে হবে, নাহলে মেরে ফেলতে হবে। তো এটা ছিল হচ্ছে তোমার এয়ার সিস্টেম, মানে ভারতীয় উপমহাদেশের তোমার বিচার ব্যবস্থা সিস্টেম। তোমরা একটা গল্প শুনছো হয়তো, তোমর বা এই টাইপের, যে মানে দুইটা বাচ্চা, একটা মা দুইটা বাচ্চা নিয়ে দাবি করতেছিল, তারপরে বিচার বসছে, বিচারের সময় বাচ্চাকে হচ্ছে গিয়ে তখন বলতেছে বাচ্চাকে 2 দিক ধরে টান দাও, যে টেনে বাচ্চা নিতে পারবো বাচ্চা তার। তখন হচ্ছে গিয়ে যে সত্যিকারের মা, সে টানাটানির এক পর্যায়ে যখন বাচ্চা ব্যথা পাচ্ছে তখন সে ছেড়ে দিস, যে না আমার বাচ্চা ব্যথা পাচ্ছে এই জন্য আমি আর টানবো না। তখন যে নকল মা সে টেনে নিয়ে নিছে তার কাছে, সে বলছে দেখছেন বাচ্চা, তখন বললো যে না বাচ্চা তোমার না, কারণ ওইটা হচ্ছে সত্যিকারের মা যে বাচ্চার ব্যথাটা ফিল করতেছে। তো ভারতীয় বিচার ব্যবস্থাটা, মানে ভারতীয় উপমহাদেশের বিচার ব্যবস্থাটা আসলে এরকম ছিল। তো সেখানে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, যেটা এখনো নেপালে আছে। মানে এখনো নাই, মানে নেপালে যেটা আইনসভা সেটার নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত। মুসলিম বিশ্বের আইনসভার স্পিকার এগুলো এই মুহূর্তে আর দরকার নাই, এগুলা বাদ দাও, এগুলো পড়ার দরকার নাই। এই হচ্ছে মোটামুটি বিভিন্ন দেশের ভাষা। আমি কিছু জিনিস বাদ দিছি যেগুলা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, যেমন হচ্ছে কারেন্সি, পিডিএফ তো দেওয়া আছে, কারেন্সি, ক্যাপিটাল। আমি আসলে এগুলাতে পড়াই না, কারণ কারেন্সি, ক্যাপিটাল এগুলো পড়ানোর কিছু নাই, এগুলো তোমরা এমনিতেই পড়বা, আমি তোমাকে পিডিএফ দিব।